দেখেন, আগামীকাল যদি ডাকসুর বর্তমানে ভিপি সাদিক কায়েম এবং জিএস ফরহাদকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থীরা পিটায়, সেটা আসলে আপনার কাছে কেমন লাগবে? ঠিক আপনি ছাত্রলীগ ট্যাগ দিয়ে আপনি এইভাবে পিটাইতে পারেন না। রাইট টু ফ্রিডম ভাই যেটি বললেন, না, পিটানোর অধিকার আপনার নাই। আপনি আইনের দ্বারস্থ হতে পারেন, কিন্তু এইভাবে বেলচা দিয়ে রিডিং রুমের মধ্যে আপনি পিটাপিটি করবেন, মারবেন, আপনি পুরো তার কাপড় খুলে নেবেন, এইটা তো একটা বিশ্ববিদ্যালয়ের জিএসের কাজ হতে পারে না। সে দেখি প্রায়ই আমাকে নিয়ে গালিগালাজ করে। এখন এই গালিগালাজ করার কারণে আমার সাথে যারা রাজনীতি করে, ঢাকা শহরে যারা থাকে, কখনো যদি তাকে পায় এবং কাপড় খুলে নেয়, তখন কি হবে? তখন কি হবে বলেন? আপনি তো একজনের কাপড় খুলেছেন, আপনি তো পথ দেখিয়েছেন। আপনি ঢাকা শহরে আমার পোলাপান পাইলে যদি আপনার কাপড় খুলে নাই, কই পালাবেন? ফেসবুকে লিখে বাঁচতে পারবেন? কিছু বলা হচ্ছে না, কিন্তু খুব বেশি দিন ছাড় দেওয়াও যাবে না। এদেরকে ছাড় দিলে এরা খেপা কুত্তা হয়ে যাবে, আর কুত্তাকে ভ্যাকসিন দিতে হয়। এই সকল লোকজনকে ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন আছে। ওই যে ভাই বলল রাইট টু ফ্রিডম, আমাকে গালি দিতেছে না, যা তা লিখতেছে না, তো এইটাই তো আমার রাইট। যে আমাকে ঘেউ ঘেউ করতেছে, ওকে থামিয়ে দেওয়া আমার রাইট। আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনাকে নাকি কে গালি দিয়েছে, কি করেছে, আই ডোন্ট নো, কোথাও এটা আসে নাই যে তাদেরকে আক্রমণ করেছে। আপনারা শিবিরের ঘাঁটি রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেটি মানুষ জানে। এবং আপনারা ডাকসু নির্বাচনে জিতেছেন, আর সেখানে ছাত্রলীগের কর্মীরা গিয়ে আপনাদের পিটাবে, ফাইজলামি করেন না? অতীতে আমরা দেখেছি যে আওয়ামী লীগের সময়ে এই আম্মারদেরকে কুত্তার মতো পিটিয়েছে, তাই না? আর এখন তারা কুত্তার মতন ছাত্রলীগকে পিটাচ্ছে ট্যাগ দিয়ে। এইটা তো ভাই হইতে পারে না। নতুন বাংলাদেশে এটা তো আইনের শাসন না। আর যদি পিটাইতে চান, আমরাও পিটাবো, কথা ক্লিয়ার। যদি আমাদেরকে ফেসবুকে এইভাবে গালিগালাজ করে এরকম করতে চান, আমরা কয়জনকে থামাবো? নাসিরউদ্দিন পাটোয়ারিকে এখন কোথায় ছাড় দেওয়া যাবে? আপনি বলেন, তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ আছে? কয় জায়গায় ছাড় দিবেন? আমি আগেই বলেছি যে বাংলাদেশের রাজনীতি এত সহজ না। হ্যাঁ, জামাত ইসলামকে বিএনপিকে ছাড় দিতেছে, কথা বক্তব্য কোন জায়গায় ছাড় দিতেছে। হ্যাঁ, জামাতের সাথে হয়তো বিএনপির সেই কথার চালাচালি আছে, কিন্তু এনসিপি কোথায় গিয়েছে? জামাতের নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছে, ঠিক আছে, গণঅভ্যুত্থান হুমকি আপনি দেন, সমস্যা নাই, কিন্তু আপনি সরাসরি আক্রমণ করতেছেন কেন? আপনি আমাদের প্রধানমন্ত্রীকে আক্রমণ করতেছেন, এগুলো কি? তার যে বিনয়, আন্তরিকতা, তাই না? এইটা নিয়ে তো মাঝে মধ্যে দেখি জামাতের আমিরও আসলে সংসদে প্রশংসা করে, জামাতের অনেকেই প্রশংসা করে, কিন্তু প্রতিদিন তাকে নিয়ে গালিগালাজ করা, এইটা জামাত এনসিপিকে দায়িত্ব দিয়েছে কিনা বা নাসিরউদ্দিন পাটোয়ারিকে দায়িত্ব দিয়েছে কিনা সেটি নিয়ে সন্দেহ আছে। অনেকে সেটি নিয়ে কথাবার্তা বলছেন। যাই হোক, এই বাংলাদেশে নতুন করে যে সাংঘর্ষিক রাজনীতি, সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আবার শুরু হয়েছে। এবং যেহেতু আম্মার শিবিরের রাজনীতি করে এবং জামাতের একজন সমর্থক, সুতরাং এই বাংলাদেশে নতুন করে এই যে কয়েকদিন ধরে আমরা দেখছি বেশ উত্তেজনা, এই উত্তেজনা কিন্তু ওই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকেই শুরু হয়েছে। আমি সহনশীলতা বিশ্বাস করি, আমি সেই রাজনীতি কাম্য করি এবং সেটাকেই ধারণ করি, কিন্তু ইদানিং যে আচরণ ভাষা দেখতেছি রে ভাই, এইভাবে তো আসলে আমরা রাজনীতিতে টিকতে পারবো না। ওরা আমাদের প্রতিদিন গালি দিবে, তো আমরা কি চুপ থাকবো নাকি ভাই? হতে পারি সবাই গণঅভ্যুত্থানের শক্তি, কিন্তু আপনি ওই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বসে রাশেদ খানকে গালি দিবেন, তো ঢাকায় আসলে আমার পোলাপান আপনারা গালি দিবে, স্বাভাবিক ভাই, স্বাভাবিক। এখন 5 জন গালি দিল, আরো 5 জন তো আমার সাথে থাকে, ওই 5 জন যদি বিক্ষুব্ধ হয়ে কিছু করে বসে, আমি কি করব? কয়জনকে আমি থামাবো? সুতরাং থামার দায়িত্ব আপনাকেই নিতে হবে। নিজেকে কতটুকু নেওয়া যাবে আর কোথায় নেওয়া যাবে না, সেটা আপনাকে ভাবতে হবে, আপনাকে বুঝতে হবে কোথায় থামতে হবে। ক্লিয়ার? সুতরাং যারা বুঝবে না, লিমিট ক্রস করবে,
অন্যরাও তাদের বিরুদ্ধে লিমিট ক্রস জি, করবে। অসংখ্য এটা হলো ধন্যবাদ। রাজনীতি, বাংলাদেশের রাজনীতি। জি, অসংখ্য কিচ্ছু করার ধন্যবাদ। নাই। ডক্টর ইট মারলে আপনাকে পাটকেল খাইতে হবে। আপনি এখানে বসে আমাকে কাপ ছুঁড়ে মারবেন আর আমি আপনাকে ফুল ছুঁড়ে মারবো, ভাই এটা হইতে পারে না। জি, অসংখ্য ধন্যবাদ রাশেদ আপনি খান। যদি একবার কাপ ছড়েন, আমার যদি শক্তি থাকে আমি 10 বার ছুড়বো। জি, আর আপনি যদি আমাকে ভালোবাসা দেন, আমিও ভালোবাসা দিব। সিভিক রয়্যাল রিসর্ট, সবুজে ঘেরা আভিজাত্য। ওকে, ধন্যবাদ রাশেদ খান। যে ডক্টর শিবির আহমেদ সম্প্রতি বেশ একটি জামাতের একটা সিদ্ধান্ত নিয়েছে জামাতের বৈঠকে, সেটা ছিল জামায়াতের ইসলামের প্যাডে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার স্বাক্ষরিত এক বিবৃতি বলা হয় যে 22 জুন সম্ভবত গার্লস বয়েজ স্কুলে অর্থাৎ গার্লস কলেজে পুরুষ জামায়াতের নেতারা চাকরি করতে পারবেন, আবার বয়েজ স্কুলে নারী জামায়াত নেতারা চাকরি করতে পারবে না। এটি একটা 22 জুন একটি সিদ্ধান্ত করেছে। এই সিদ্ধান্তটা কেন হঠাৎ করে নিল জামাতকে? তারা কি আস্থা রাখতে পারছে না নেতাদের উপর? আমি এই পয়েন্টে আসছি। রাশেদ ভাই তো এখন প্রাইম মিনিস্টারের অফিসকেও রিপ্রেজেন্ট করেন এট দ্য সেম টাইম। এটা জাস্ট রাশেদ ভাইয়ের জন্য বলি আর কি, যে আমরা কমিউনিকেশনে নন ভায়োলেন্ট থাকি আর কি, এটা ভালো। যেটা অন্যদের ব্যাপারে বলছি সেটা নিজেদের মধ্যেও চর্চায় না করি। ধরেন রাশেদ ভাইকে কেউ রাজশাহীতে বসে গালাগালি করতেছে, যদি রাশেদ ভাই বলেন যে ঢাকা আসলে যদি আমার কেউ আপনার উপর হামলা করে বসে, তাহলে এটা আমার দায় না। এটা এই জায়গাটায় আমাদের এই জায়গাটা আমাদের প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসতে হবে, যে আমাদেরকে গালাগালি করলে আমরাও পিটাবো, এই জায়গায় আমরা না যাই, এই চর্চাটা আমরা না করি। আমাকে গালাগালি করতেছে, আমার লোকেরাও তাকে গালাগালি করতেছে, এই পর্যন্ত ওকে, এই পর্যন্ত থাকুক। গালাগালির বাইরে গিয়ে আমরা যদি রাজনীতিতে মানে গালাগালির প্রতিবাদে আমরা যদি পেটানো বা হামলা করাকে উস্কানি দেই, এটা সরাসরি ভায়োলেন্ট অ্যাটাকে পরিণত হবে। আমাদের রাজনীতির জন্য এটা ভালো হবে না। রাশেদ ভাইয়ের ব্যক্তির রাজনীতির জন্য আমি মনে করি এটা ভালো হবে না, চর্চা না করা ভালো। যেটা বলছিলেন যে জামায়াতের একটা অফিসিয়াল নোটিশের কথা বলছেন, এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়, যে দলীয় কর্মীদের প্রতি তাদের উপদেশ বা তাদের নির্দেশনা, দলের মধ্যে অসন্তোষ তৈরি হবে কিনা সেটাও তো অনেকে বলছেন। আমার মনে হচ্ছে তার দীর্ঘদিনের চাকরি ছেড়ে কেন চলে আসবে। আমি এটা নিয়ে শুনেছি যতদূর, যে জামাত তাদের যারা রোকন হবে মানে সদস্য হবে তাদের জন্য কিছু তাদের নির্দেশনা থাকে। তারা কিছু কিছু প্রফেশনে যেগুলোর মধ্যে সন্দেহজনক, যেহেতু তারা একটা মোরালিটির চর্চা করে, রিলিজিয়ান বেসড একটা দল, ইসলামিক সংগঠন, সো তাদের কিছু মোরাল গ্রাউন্ড আছে। তাদের কর্মীদেরকে তারা কিছু জায়গায়, সন্দেহজনক জায়গায়, যেখানে তাদের কোনো ধরনের মোরাল জায়গায় দুর্বলতা তৈরি হতে পারে, সেই জায়গাগুলো তারা তাদের নৈতিক শিক্ষার একটা পার্ট হিসাবে মনে করে। সবার জন্য না, এটা জেনারেল সিটিজেনদের জন্য না, এটা তাদের সদস্যদের জন্য তাদের কিছু গাইডলাইন থাকতে পারে। আমি মনে করি না এটা পাবলিক ডিসকাশনের ইস্যুজ আছে। ধরেন দলের কর্মীদের জন্য তারেক রহমান বিএনপি কর্মীদের জন্য কিছু নির্দেশনা দিতে পারেন। কথার কথা তারেক রহমান এখন বলতে পারেন, এই আপনারা 10 জন এখন থেকে টকশোতে যাবেন না, ফর সাম রিজন, এটা তার একটা নির্দেশনা। অথবা টকশোতে গেলে এই টপিকে কথা বলবেন না, এভাবে বলবেন, ওভাবে বলবেন। এটাকে আমি এই ধরনের একটা গাইডলাইন হিসাবে মনে করি তার দলের কর্মীদের জন্য। যদি এটা অসন্তোষের ব্যাপার হয়, তাহলে এটা তাদের দলের জন্যই ক্ষতি, যে দলের অনেক লোকেরা তাহলে দল ত্যাগ করে চলে যাবে। তার মানে হচ্ছে হয়তো এটা তাদের দলের জন্য সেই ঝুঁকি না, এই জন্যই তারা তাদের কর্মীদেরকে সেই গাইডলাইনটা দিতে পারছে বা সদস্যদেরকে, যে তোমরা এটা মেনে চলবা। তার মানে হচ্ছে তারা মনে করতেছে যে এই কর্মীরা দলের এই আনুগত্যটা করবে, যে আমরা একটা পরামর্শ বা সাজেশন বা নির্দেশনা দিচ্ছি, মানে এটা তাদের এবং দলের ভালোর জন্য দিচ্ছি। তা আমি মনে করি এটা ইন্টারনাল এরকম দলীয় নীতিমালার অংশ মনে করি। এটা খুব একটা পাবলিক ডিসকাশনের ব্যাপার আছে কিনা, বা এটা দিয়ে যদি আমার ন্যাশনাল কোনো ইস্যুজে অসুবিধা হয় সেটা হলে আমরা ডিসকাস করতে পারি, কিন্তু আমার মনে হয় এটা দলীয় অভ্যন্তরীণ একটা ব্যাপার। গাজী নজরুল ইসলামের ঘটনার পরে কি রাশেদ খানকে যেতে চায়? রাশেদ খান অনেকগুলো প্রশ্ন ছোট ছোট করে উত্তর দিতে হবে। আজকে ইসির সাথে বৈঠক করেছে জামায়াত ইসলামী, সেখানে তারা বলছেন ইসি সচিবালয়ে দলীয় নিয়োগের কারণে স্থানীয় সরকার নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার। এই নিয়োগ বাতিলেরও দাবি জানান তিনি, বা অর্থাৎ শামসুল আলম নামে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে সচিবালয়ে, ইসি সচিবালয়ে। তাদের অভিযোগ যে এই ইসি সচিবালয় সামনে যে স্থানীয় সরকার নির্বাচন আছে সেখানে তিনি তার কারণে প্রশ্নবিদ্ধ হওয়ার সময়। দেখেন, এই শামসুল আলম সাহেব তিনি একজন ভিকটিম, তাকে চাকরিচ্যুত করা হয়েছিল এবং তিনি গণতন্ত্রের পক্ষে ছিলেন। সুতরাং এরকম বঞ্চিত মানুষদেরকে মূল্যায়ন করা সরকারের দায়িত্ব। এখন যারা আসলে জামাত এবং শিবিরের
সমর্থন করে যে সকল সরকারি কর্মকর্তারা, তারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের মধু খেয়েছে, মিলেমিশে থেকেছে, তাদের ভূমিকা আমরা লক্ষ্য করি নাই। এখন ওই সময় অনেকে বাংলাদেশকে সমর্থন করেছে, গণতন্ত্রকে সমর্থন করেছে। এখন তাদেরকে বিএনপির ফ্রেমের মধ্যে আটকে মূল্যায়ন করবেন না, এইটা তো হইতে পারে না। যারা ভূমিকা রেখেছে এদেশের গণতান্ত্রিক যাত্রায় বাংলাদেশকে এগিয়ে নিতে, তাদেরকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। জামাতের কথায় কিচ্ছু আসে যায় না, অতীতেও কিচ্ছু হয়নি জামাতের কথায়, বর্তমানেও কিচ্ছু হবে না। জামাতের সেক্রেটারি জেনারেল যে বক্তব্য দিয়েছেন, একজন সম্মানিত ব্যক্তিকে আঘাত করে, ট্যাগিং করে, এই ট্যাগিংয়ের রাজনীতি গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে চলবে না। ওই সময় তো অনেককে জামাত ট্যাগিং দিয়েও চাকরিচ্যুত করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাদেরকে বড় বড় পজিশনে বসানো হয়নি। সুতরাং যাদেরকে মূলত মনে করা হচ্ছে বাংলাদেশপন্থী, তাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিএনপি ট্যাগিং দিয়ে মূল্যায়ন করা হয়নি। এখন এই সকল মানুষদেরকে অবশ্যই মূল্যায়ন করতে হবে, এবং এটা বিএনপির সঠিক সিদ্ধান্ত। দেখেন, আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। যাদেরকে বিভিন্ন জায়গায় দায়িত্ব দিচ্ছেন, এরা সবাই আন্দোলন সংগ্রাম করেছে, রাজপথে ছিল, তারা কেউ গুপ্ত ছিল না। এই মানুষগুলো কেউ নির্বাসিত জীবনে ছিল, দেশের পক্ষে আন্তর্জাতিকভাবে লড়াই করেছে, কেউ বাংলাদেশে থেকে জেল জুলুম, কারো কারো নামে 300 মামলা ছিল, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব শেষ হয়ে গেছে, পরিবারের সাথে থাকতে পারে নাই, খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই। সুতরাং এই মানুষগুলোকে মূল্যায়ন করলেই বলবেন বিএনপি। এই ট্যাগিং বন্ধ করেন ভাই। আর বিএনপি সরকারে রয়েছে, দায়িত্বে রয়েছে, বিএনপি কিভাবে আস্থা এবং বিশ্বাসের সহিত দেশ চালাবে সেটা বিএনপিকে সিদ্ধান্ত নিতে দেন। আপনার সিদ্ধান্তে সরকার চলবে না তো, আপনি আগামীতে ক্ষমতায় গেলে আপনার সিদ্ধান্তে আপনি চালাবেন, কোনো আপত্তি নাই। এটা হলো আমার কমন কথা ভাই। সরকারে বিএনপি আর দেশ চালাবে জামাতের কথা, এটা কি হয় নাকি ভাই? অসংখ্য ধন্যবাদ। যেতে চাই ডক্টর শিবির আহমেদের কাছে। শিবির আহমেদ, বেশ একটা রিপোর্ট হচ্ছে বারবার ত্রিমুখী চাপে জামায়াত দিশাহারা, অর্থাৎ যদি বলি সংসদ সদস্যের ভিডিও কাণ্ড, সরকারি বরাদ্দ স্বজনপ্রীতি, জোট রাজনীতিতে ভাঙন, এবং শেষ পর্যন্ত দুটি দল এই জামাত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য থেকে ছুটে গেছে দুটি নেতা, এবং এখন গুঞ্জন শোনা যাচ্ছে এনসিপিও দল ছাড়তে যাচ্ছেন, এরকম একটা গুঞ্জন যাচ্ছে। জামায়াত থেকে এরকম যদি দলগুলো ছুটে যায় বা ছেড়ে যায়, তাহলে জামায়াত কি অনেকটা একাকী হয়ে যাবে কি সামনের দিনগুলো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি একটু নির্বাচন কমিশনের জিনিসটা বলি, এটা গণতন্ত্রের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। কি সরকার তো অনেক প্রতিষ্ঠানেই দলীয় লোকজনদেরকে নিয়োগ দিচ্ছে, সেটার একরকম ইম্প্যাক্ট। নির্বাচন কমিশন যেটা হচ্ছে সরাসরি আমাদের গণতান্ত্রিক গণতন্ত্রকে এনশিওর করার প্রতিষ্ঠান, যে সামনে লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলো আছে আর অন্য ইলেকশন আছে, এগুলো ইয়ে করবে। এখানে আসলে সবসময় সবাই দাবি করে একজন নিরপেক্ষ লোকজনরাই যেন নির্বাচন কমিশনে থাকেন। তো এটা আমি মনে করি দলীয় চিন্তার ঊর্ধ্বে উঠে আমরা তত্ত্বাবধায়ক সরকারের দাবি যেরকম করি যে নিরপেক্ষ লোকজন থাকা দরকার নির্বাচন পরিচালনার জন্য, এই জায়গাটাতে এটা এনশিওর করা দরকার সরকারকে যে নির্বাচন কমিশনে কোনো পক্ষপাতিত্ব লোককে আমরা নিব না। দলীয় কর্মীদেরকে মূল্যায়ন করবার আরও অনেক পদ্ধতি আছে, সেগুলো করা উচিত। কিন্তু সরকার যে অ্যাপ্রোচে যাচ্ছে, নির্বাচন কমিশনটাকে নিরপেক্ষ এবং বিতর্কের ঊর্ধ্বে রাখা উচিত বলে আমি মনে করি। বিরোধী দলের সাথে প্রয়োজন আলাপ আলোচনা। আমাদের দেখেন জুলাই সনদে কিন্তু জুলাইয়ের আলাপ আলোচনায় এই সংস্কারগুলো আলাপ আসছিল যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ কিভাবে হবে, এটা সরাসরি সরকার বা প্রধানমন্ত্রী না দিয়ে একটা সার্চ কমিটির মাধ্যমে করা। এটা ধরেন বাংলাদেশ ব্যাংক, দুদক বা এই নির্বাচন কমিশন এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে, কিন্তু জিনিসটা আনফর্চুনেটলি হয় নাই, হচ্ছে না, বাস্তবায়ন হচ্ছে না সরকার অসহযোগিতায়। এটা করা উচিত। সরকার যেমন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে, সেখানে ধরেন লোকালি যারা বিএনপি থেকে নির্বাচন করে হেরে গিয়েছে বা নমিনেশন পায় নাই এরকম লোকজনদেরকে পদায়ন করেছে, সেটা নিয়ে অনেকে ক্রিটিক করেছে। তারপরে ওই ওকে তারা রাজনীতিবিদ লোকাল গভর্নমেন্টগুলোতে সার্ভিস দিচ্ছে। কিন্তু ধরেন বিশেষায়িত যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রিসেন্টলি যেমন 11টা প্রতিষ্ঠানের হেড নিয়োগ দেওয়া হলো, বাংলাদেশ ব্যাংকে দেওয়া হলো, এই জায়গাগুলো টেকনিক্যাল পজিশন, এগুলা রাজনৈতিক পদের লোকেরা এটার জন্য আসলে ফিট না। তো এখানে হচ্ছে ওই আপনার দল থেকেই দেন, কিন্তু যোগ্য লোকদেরকে এখানে ফিট করান। আপনার শুধু একটা রাজনৈতিক দল আছে বা দলের জন্য স্যাক্রিফাইস করেছে, এই অর্থে মূল্যায়ন না করাটা বেটার। তাহলে দেশ আগাবে না। বা আমরা যে জুলাই অভ্যুত্থান করেছি কোটা না মেধা বলে, দলীয় পদের কোটায় না দিয়ে দলের মধ্যে হোক বা দলীয় ভাবাপন্ন হোক, এরকম যোগ্য লোকদেরকে সেখানে বসানো উচিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে। যেটা বলেছেন যে জামাতের যে ত্রিমুখী চাপ,
একটা হচ্ছে যে ভিডিও কাণ্ডের কথা বললেন, তারপরে দুটো দল জোট থেকে চলে গেলো বা এনসিপি এখন চলে যাচ্ছে কিনা এটা নিয়ে আমি এটাকে চ্যালেঞ্জ মনে করবো না। সাতক্ষীরার এমপির যে ঘটনাটা ঘটেছে এটা জামাত খুবই চমৎকারভাবে ডিল করেছে এবং জামাত বরং এর মাধ্যমে অনেক জনপ্রিয়তা অর্জন করেছে মানুষের মাঝে। জামাত যে সৎ লোকের শাসন দিবে, এনশিওর করবে এটা বলে, বা একটা মোরাল লিডারশিপের কথা বলে, এই ব্যাপারে যে তারা একদম জিরো টলারেন্স এবং তারা যে এটা এনশিওর করবে এইটার সিগন্যালটা তারা দিয়েছে যে ইভেন ইফ আমাদের একজন এমপি 3 বারের এমপি তার ব্যাপারেও আমরা এই ছাড়টা দিব না। অন্যান্য দলগুলো দেখুন সবাই কিন্তু এই স্লোগান দেয় অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু সেই নেতার নানান সময়ে নানান কিছু বের হয়ে যায়, ভিডিও বের হয়, 7 মিনিটের ভিডিও বের হয়, এগুলো হয় কিন্তু দলগুলো কোনো ব্যবস্থা নেয় না। দলগুলো ব্যবস্থা নেয় না মানে হচ্ছে তারা পার্সোনাল নৈতিক জায়গাটাকে রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ মনে করে না। কিন্তু জামাত এটা মনে করে যে একজন রাজনৈতিক নেতা একই সাথে মোরালিও ভালো হওয়া উচিত, তার চরিত্র ভালো থাকা দরকার আছে। এই জন্য তারা এ ধরনের স্খলন যেখানে দেখে তারা তার বিরুদ্ধে স্টার্ন অ্যাকশন নিচ্ছে এবং একটা মেসেজ দিচ্ছে বাকিদের প্রতি। কিন্তু ধরেন একই সময় যদি এরকম হয় যে বিএনপির একজন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের এরকম ভিডিও বাইর হয়েছে বা অনৈতিক কিছু জিনিস আসছে, কিন্তু বিএনপি কিন্তু দেখবেন এ ধরনের অ্যাকশন নিবে না। যদিও জনগণের থেকে একটা চাপ তৈরি হবে, যেহেতু জামাত একটা অ্যাকশন নিয়েছে, হয়তো অ্যাকশন হয়েছে। ডিসেন্ট এটা করেছে, দেখলাম ফ্যাক্ট চেক করেছে যে ভিডিওটা ট্রু। আমি ভিডিও দেখিনি, ডিসেন্টের নিউজটা আমি পড়লাম, কারণ পক্ষে বিপক্ষে আলাপ হচ্ছে, অনেকগুলো মিডিয়াকে দিয়ে নিউজ করানো হয়েছিল যে এটা মিথ্যা কথা এআই, তারপরে ডিসেন্ট এটা ফ্যাক্ট চেক করেছে যে এটা ট্রু। এখন একজন প্রতিমন্ত্রী, দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী দেখেন তার গ্রামের আরেকজন এতিম মেয়ে যার বাবা নেই সেরকম একজন মেয়ের সাথে তার এই ধরনের সম্পর্ক। এখন জামাত যে এই গার্ডসটা দেখাতে পেরেছে এই জায়গায় যে আনকম্প্রোমাইজিং জিরো টলারেন্স দেখাতে পেরেছে, বিএনপি এটা দেখাতে পারবে কিনা এটা হচ্ছে প্রশ্ন। বিএনপিরও উচিত এইটা ফলো করা যে আমরাও নৈতিক প্রশ্নে রাজনীতিবিদদের এই ন্যূনতম নৈতিকতা থাকা উচিত। দেখেন এটা কিন্তু বাংলাদেশে না, আমেরিকার মতো দেশে ক্লিনটনের ঘটনা জানি যে ছোটোখাটো এরকম ঘটনাতে কিন্তু বড় কিছু হয়ে যায়। তো বাংলাদেশে অন্যান্য দলগুলো এতদিন গুরুত্ব দিত না। নির্বাচনের আগেও সিলেটের একজন এমপির সামথিং কিছু ভিডিও বের হয়ে গেছে, কিন্তু তিনি ইলেক্টেড হয়ে এমপিও হয়ে গেছেন সংসদে, বিএনপি কোনো ব্যবস্থা নেয়নি। আমি মনে করি এগুলো নেওয়া উচিত, উদাহরণ তৈরি করা উচিত। আর জোটের ব্যাপারে যদি বলি যে 11 দলীয় জোটটা যেটা হয়েছে, এখান থেকে খেলাফত মজলিস রিসেন্টলি বের হয়ে গেছেন। তো ওনারা বলছেন যে এই জোটটা হয়েছিল একটা রাজনৈতিক সমঝোতা নির্বাচনের সময়, এটা আনুষ্ঠানিক আসলে কোনো জোট না, ওইভাবে অফিসিয়ালি কোনো জোট না। সো এখান থেকে এই জন্য ওনারা বলতেছেন যে যেহেতু এটা কোনো অফিসিয়াল জোট না, এটা একটা রাজনৈতিক সমঝোতা ছিল নির্বাচন কেন্দ্রিক, এই কারণে জোট থেকে বের হওয়ারও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া দরকার নাই। এমনিতেই ওনারা আর যুগপৎ আন্দোলন বা করছেন না। আরও একটা ইসলামী দল ও ছোটো দল চলে গেছে। তো আমি মনে করি না এইটা খুব একটা প্রেশার ক্রিয়েট করবে, কারণ যার যার মতো সবাই তো রাজনৈতিক কর্মসূচি পালন করতেছে। যদি আবার নির্বাচন আসলে যদি এরকম ঐক্যমত্যের প্রয়োজন হয়, হয়তো আবার এরকম নতুন করে জোট হবে, মেরুকরণ হবে, এটা আমার মনে হয় বিরোধী দলের রাজনীতি করবার জন্য এখন তেমন কোনো প্রেশারের ব্যাপার না। ধন্যবাদ।